গল্পের শুরুতেই আমরা একটি চলন্ত ট্রেনের যাত্রীদের দেখতে পাই। হঠাৎ করে এই ট্রেনটিতে কোথা থেকে যেন অসংখ্য বিষাক্ত সাপ ঢুকে পড়ে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সাপগুলো তাদের উপর হিংস্রভাবে আক্রমণ শুরু করে। এই মারাত্মক পরিস্থিতির মাঝেই সেখানে বিশাল এক দুমুখ সাপের আবির্ভাব ঘটে, যা দেখে ট্রেনের সবার যেন প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয়। কিন্তু চলন্ত এই ট্রেনে হঠাৎ এত সাপ এলো কোথা থেকে? আর এই ভয়ঙ্কর সাপের আক্রমণ থেকে কি কেউ আদৌ বেঁচে ফিরতে পারবে? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা 2 ঘন্টা আগের দৃশ্যে ফিরে যাই। ট্রেনটি তখন এক গভীর অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলছিল। এই ট্রেনেই সফর করছিল ডক্টর জিং এবং তার সঙ্গী শাও। জিং পেশায় একজন ডাক্তার, যে শহর থেকে নিজের পড়াশোনা শেষ করে তার গ্রাম ইয়াংওয়াংয়ে ফিরে যাচ্ছিল, যাতে সে তার মেধা দিয়ে গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দিতে পারে। অন্যদিকে তার পাশে বসা শাও ছিল চরম অহংকারী এক আর্মি অফিসার। নিজের ইউনিফর্ম আর ক্ষমতা নিয়ে তার ভীষণ অহংকার। তার জীবনের মূল মন্ত্রই হলো টাকা আর আধিপত্য। হঠাৎ শাও জিংকে বলে, তোমার আমার সাথে ফার্স্ট ক্লাসে আসা উচিত ছিল, এই বগিটা থেকে বিশ্রী গন্ধ আসছে। জবাবে জিং তাকে শান্ত গলায় জানায় যে আমি এই সাধারণ মানুষের মাঝেই বড় হয়েছি, তাই এসব আমার কাছে কোনো সমস্যা নয়। তাদের এই ছোট্ট কথোপকথন থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে দুজনের মানসিকতার মধ্যে আকাশ পাতার তফাৎ রয়েছে। এদিকে ট্রেনটি তার নিজস্ব গতিতে এগিয়ে চলছিল। হঠাৎ কোথা থেকে যেন একটা ছোট সাপ বগির ভেতর ঢুকে পড়ে এবং ধীরে ধীরে শাওয়ের কাঁধে উঠতে থাকে। প্রথমে শাও ভেবেছিল জিং হয়তো তার কাঁধে হাত রেখেছে, কিন্তু পেছনে ঘুরেই সাপের দিকে চোখ পড়তেই ভয় তার গলা শুকিয়ে যায়। সাপটি শাওকে ঠিক ছোবল মারতে যাবে, এমন সময় শেং নামের এক লোক তাড়াতাড়ি সাপটিকে ধরে ফেলে আর শাওয়ের জীবন বাঁচায়। বগির সবাই এই দৃশ্য দেখে রীতিমতো অবাক। আসলে শেং পেশায় একজন সাপুড়ে, সে এখানে সাপের আচার বিক্রি করতে এসেছিল। সেখানে উপস্থিত এক মেয়ে তার সম্পর্কে জানতে চাইলে শেং জানায় যে তারা হলো নাগবংশী এবং তারা ইয়াংওয়াং গ্রামেরই বাসিন্দা। কিন্তু বদমেজাজি শাও কিছু না বুঝেই সরাসরি শেংয়ের উপর দোষ চাপিয়ে দিয়ে বলে, এই সাপ নিশ্চয়ই তোমার, লোকজনকে ভয় দেখানোর জন্য তুমি এটাকে এখানে ছেড়েছ। শেং বলে যে এই সাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর প্রজাতির, এদের পোষ মানানো তো দূরের কথা, কাছে রাখার সাহসও কেউ করে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জিং মাঝখানে এসে শাওকে থামিয়ে দেয় এবং তাকে বোঝায় যে শেংয়ের কাছে তার কৃতজ্ঞ থাকা উচিত। এরপর জিং তার নিজের পরিচয় দেয় এবং হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু শেং বলে, আমার হাত নোংরা, এবং হাত মেলাতে অস্বীকৃতি জানায়। এটুকু বলেই সে নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। ঠিক তখনই বিকট এক ঝাঁকুনির সাথে ট্রেনটি মাঝপথে থেমে যায়। ট্রেন থামতেই বগি জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু পর মুহূর্তেই ট্রেনের ছাদ থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে শুরু করে। শব্দ শুনে মনে হলো হয়তো ডাকাত দল ট্রেন লুট করার জন্য পথ আটকেছে, কিন্তু আসল সত্যিটা ছিল তাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। সাহস করে এক বয়স্ক নারী যখনই জানালার বাইরে উঁকি দিতে গেল, চোখের পলকে এক অজানা হিংস্র প্রাণী তাকে ট্রেনের বাইরে টেনে নিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার তাজা রক্তে জানালার কাঁচ লাল হয়ে ওঠে। এই বিভৎস দৃশ্য দেখে বগির সবার চোখ ছানা বড়া হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ট্রেনের মূল দরজায় সজোরে আঘাত করার শব্দ শোনা যায়, যা শুনে সবার নিঃশ্বাস যেন আটকে আসে। এক লোক সাহস করে সামনে এগিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতেই হঠাৎ একটা সাপ অত্যন্ত দ্রুত গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর চোখের নিমেষে ট্রেনের ভেতর দলে দলে ছোট ছোট অসংখ্য সাপ ঢুকতে শুরু করে এবং যাত্রীদের উপর বেপরোয়া হামলা চালায়। পুরো বগি যেন হাজার হাজার সাপের দখলে চলে যায়। এত সাপ দেখে প্রাণ বাঁচাতে মানুষ এদিক ওদিক ছুটতে শুরু করে, কারণ সাপের সামনে যেই পড়ছিল সেই নির্মম শিকারে পরিণত হচ্ছিল। এরই মাঝে একজন লোক ট্রেনের দরজা দিয়ে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার কাছে থাকা সাপের এক বিশাল দল তার পথ আটকে দেয়। আরেকজন বাথরুমে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা পেল না, সাপগুলো তাকেও খুঁজে বের করে ফেলে। নিরুপায় হয়ে মানুষ অত্যন্ত সাবধানে সাপের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু সাপগুলো যেন তাদের পিছু ছাড়তেই চাইছিল না। উপায় না দেখে শেং চিৎকার করে সবাইকে বলে যে রসুন চিবিয়ে মাটিতে থুতু ফেলে দাও, রসুনের গন্ধে সাপ ধারে কাছেরও আসবে না। এক মুহূর্তের জন্য সবার মনে হলো হয়তো এই বুদ্ধিটা কাজে দেবে, তারা প্রাণে বেঁচে যাবে। কিন্তু ঠিক তখনই শাও আবার শেংয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলে, তুমি নাগবংশী, তুমি এই সাপগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো, আর তুমি ইচ্ছে করে এদের লেলিয়ে দিয়েছ। এ কথা শুনে জিং তাকে কড়া গলায় বোঝানোর চেষ্টা করে যে এমন বিপদের সময় প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া বোকামি। জিং যখন শাওকে বোঝাচ্ছিল, ঠিক তখনই ট্রেনের দরজায় প্রচণ্ড জোরে ধাক্কার শব্দ আসে। সেখানে উপস্থিত মানুষ চরম আতঙ্কে শিউরে ওঠে। দরজা ভেঙে এমন একটা জিনিস ভেতরে ঢোকে যা দেখে সবার চোখ কপালে ওঠে।
ঠিক তাদের চোখের সামনে এক বিশাল দুমুখ অজগর ফনা তুলে তাদের দিকে ধেয়ে আসছিল। এই দানবাকৃতি সাপকে দেখে বাঁচার তাগিদে সবাই পেছনের দিকে ছুটতে শুরু করে। তখন শেং দ্রুত জিংকে সেখান থেকে সরে যেতে বলে। এরপর সবাই মিলে বড় সাপটার পথ আটকানোর জন্য যাবতীয় মালপত্র জড়ো করে একটি দেওয়াল তোলার চেষ্টা করে, যাতে তারা দরজা বন্ধ করে পাশের বগিতে পালাতে পারে। কিন্তু সেই রাক্ষসে সাপ সব বাধা পার করে দ্রুত গতিতে তাদের দিকেই এগিয়ে আসছিল। এই হুড়োহুড়ির মধ্যে কয়েকজন মানুষ পেছনে আটকা পড়ে যায় এবং তারা দরজা খোলার জন্য আর্তনাদ করতে থাকে। কিন্তু স্বার্থপর শাও তাদের জন্য দরজা খুলতে পরিষ্কারভাবে অস্বীকার করে। তখন জিং নিজে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়, যার ফলে ওপারে থাকা মানুষগুলো কোনো মতে ভেতরে ঢুকতে পারে। ভেতরে ঢুকেই তারা শাওর এই জঘন্য মানসিকতার জন্য তাকে অনেক কথা শোনায়। কিন্তু এরই মাঝে একজন খেয়াল করে যে সেই বিশাল সাপটি এখনও তাদের দিকেই ধেয়ে আসছে। অবস্থা বেগতিক দেহে তারা সময় নষ্ট না করে দরজা আটকে রাখার জন্য ভারী জিনিসপত্র সামনে ফেলে দিতে শুরু করে। কিন্তু সাপটি এক ধাক্কাতেই পুরো দরজা ভেঙে চুরমার করে দেয়। এই অবস্থা দেখে শাও ও তার সঙ্গীরা সাপের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে, তবে তাতে কোনো লাভই হলো না। গুলির আঁচড়ও সাপটার গায়ে লাগছিল না। তখন শেং সবাইকে ট্রেনের ছাদে উঠতে বলে আর নিজে ফায়ার এক্সটিংগুইশারের পানির চাপ দিয়ে সাপটাকে আটকে রাখার চেষ্টা করে। বাকি সবাই দ্রুত ইঞ্জিনের দিকে এগোয়, কিন্তু পানির চাপ শেষ হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেং ও তার সঙ্গীরাও ছাদে উঠতে বাধ্য হয়। শাওয়ের এক সঙ্গী ভয়াবহভাবে আহত হয়। বন্ধুর অসহ্য যন্ত্রণা দেখে শাও নিজ হাতে তাকে গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই দুমুখ সাপটা ট্রেনের ছাদে উঠে তাণ্ডব শুরু করে। আতঙ্কে যাত্রীরা একে একে নিচে পড়তে থাকে। উপায় না দেখে শেং সবাইকে ট্রেন থেকে লাফ দিয়ে জঙ্গলে পালাতে বলে। পালানোর সময় এক সৈন্য পড়ে গেলে এক তরুণী তাকে বাঁচাতে যায়, কিন্তু কাপুরুষ সৈন্যটা নিজের প্রাণ বাঁচাতে মেয়েটিকে সাপের সামনে ঠেলে দেয়। মুহূর্তেই সাপটা তাকে গিলে ফেলে। বেঁচে যাওয়া মানুষগুলো আগুনের বৃত্ত তৈরি করে আশ্রয় নেয়। আগুন দেখে সাপটার কাছে আসতে পারে না। সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে তারা জঙ্গলের গভীরে পৌঁছায়। সাপের বিষে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। তখন শেং জানায় তার বাড়িতে কিছু ভেষজ ওষুধ আছে যা কাজে লাগতে পারে, কিন্তু শাও খেপে গিয়ে বলে সব বিপদ তুই ডেকে এনেছিস। জিন সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, কারণ শেং না থাকলে তারা কেউই বাঁচত না। অবশেষে সবাই শেংয়ের গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু সেখানে পৌঁছে তারা স্তব্ধ হয়ে যায়। পুরো গ্রাম জুড়ে শুধু লাশ আর লাশ। শেং সবাইকে পুরনো মন্দিরে আশ্রয় নিতে বলে এবং নিজের মাকে খুঁজতে ছুটে যায়। মন্দিরে গিয়ে জানা যায় শুধু ট্রেন নয়, পুরো গ্রামই এখন সাপের দখলে। কিছুক্ষণ পর শেং তার মাকে জীবিত খুঁজে পায়, কিন্তু স্বস্তি বেশিক্ষণ টেকে না, কারণ ভেষজ ওষুধগুলো আর কাজ করছিল না। গ্রামবাসীরা সব দোষ শেংয়ের ওপর চাপায়। তখন শেং বলে এটা আমার জন্য না, মানুষ জঙ্গল কেটে সাপের বাসস্থান ধ্বংস করেছে, তাই এখন সাপেরাও প্রতিশোধ নিচ্ছে। জিং তখন চিকিৎসার উপায় জানতে চাইলে শেং বলে একমাত্র সমাধান হলো নাগপুল, কিন্তু সেটা পাওয়া যায় সর্পরাজ উপত্যকায়, যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। তবুও জিং যাওয়ার সিদ্ধান্ত নেয়। দল গঠিত হয়। শেং, জিং, ইজি, শাও আর কয়েকজন সৈন্য নৌকায় করে উপত্যকার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর শাও নদীতে প্রস্রাব করতেই পানির নিচ থেকে দুমুখা সাপটা হামলা চালায়। এক ঝটকায় একজনকে গিলে ফেলে। আতঙ্কে নৌকার দড়ি কেটে গেলে সবাই পানিতে পড়ে যায়। কোনো মতে তারা আরেকটি নৌকায় উঠে পালায়, কিন্তু শাওর আগে সাপের দিকে বোমা ছুড়তে গিয়ে নিজের নৌকাতেই বিস্ফোরণ ঘটায়। নৌকা ধ্বংস হয়ে যায়, সঙ্গে পুড়ে যায় উপত্যকার মানচিত্র। এখন একমাত্র ভরসা শেংয়ের আন্দাজ। পথে তারা সাপের ডিম দেখতে পায়। শাওর আগে ডিমগুলো ভেঙে ফেলে। শেং তাকে সতর্ক করলেও সে আবারও প্রস্রাব করতে বসে। এবার একটা সাপ এসে তাকে কামড় বসায়। শেং বিশেষ অস্ত্র দিয়ে তার শরীর থেকে বিষাক্ত রক্ত বের করে তাকে বাঁচায়। এরপর তারা পৌঁছায় মাকড়সার জালে ভরা এক ভয়ঙ্কর জায়গায়। সেখানে ঝুলছিল অসংখ্য মানুষের মৃতদেহ। হঠাৎ ভুল করে একজনের গুলি ছুটে গেলে আর তখন মৃতদেহগুলোর ভেতর থেকে হাজার হাজার বিষাক্ত মাকড়সা বেরিয়ে আসে। এক সৈন্য তাদের হাত থেকে বাঁচতে না পেরে মৃত্যুবরণ করে। বাকিরা দৌড়ে একটি প্রাচীন সর্প মন্দিরে আশ্রয় নেয়। সেখানে শেং জানায় বহু বছর আগেও এমন হামলার পর এই মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর জিং বুঝতে পারে তাকেও মাকড়সা কামড়েছে। শেং তাকে গরম পানিতে চিকিৎসা দিতে থাকে, কিন্তু ঠিক তখনই কেউ পানির ভেতর সাপ ছেড়ে দেয়। জিং চিৎকার করলে শেং এসে তাকে বাঁচায়। শাও এসে ভুল বুঝলেও পরে সত্য জেনে লজ্জিত হয়ে পড়ে।
এরপর রাতের অন্ধকারে হঠাৎ সবাই বিশাল জালে আটকা পড়ে যায়। শেং অনেক কষ্টে নিজেকে মুক্ত করে দেখে জিং নিখোঁজ। খুঁজতে খুঁজতে সে একটি গোপন কক্ষে পৌঁছে জিংকে উদ্ধার করে। সেখানেই তারা এক বামন শিকারীর দেখা পায় যে নাগ ফুলের পথ জানে, তবে শর্ত দেয় যে ফুলের ভাগ তাকেও দিতে হবে। তারপর শিকারী তাদের গোপন গুহায় নিয়ে যায়। সেখানে হাজার হাজার রক্তচোষা বাদুর আর গভীর খাদ পার হতে হয় ভাঙা ঝুলন্ত সেতু দিয়ে। মাঝপথে এক লোক টাকার জন্য চিৎকার শুরু করলে বাদুরগুলো জেগে ওঠে আর সেতু ভাঙতে শুরু করে। শাওয়ের এক সহকর্মী নিজের জীবন দিয়ে বাকিদের বাঁচায়। এরপর দল দুই ভাগে ভাগ হয়ে যায়। শেং অবশেষে পাহাড়ের কিনারায় কাঙ্ক্ষিত সেই নাগ ফুল খুঁজে পায়, কিন্তু বিশ্বাসঘাতক বামন শিকারী সবাইকে দুমুখ সাপের সামনে ফেলে দেয়। সাপের আক্রমণে ইজি নিজের জীবন বাজি রাখে সবাইকে পালানোর সুযোগ করে দেয়। মৃত্যুর আগে সে শুধু বলে, আমার ছেলেটার খেয়াল রেখো। অন্যদিকে শেং নাগ ফুল তুলছিল, তখন বামন শিকারী শাওয়ের পায়ে গুলি করে সব ফুল তুলে নিতে বাধ্য করে, কিন্তু ফুল হাতে পেয়েই সে নিজের লোকদেরও মেরে ফেলে। পালাতে গিয়েই সে দুমুখ সাপের মুখে পড়ে যায় আর সাপটি তাকে খেয়ে ফেলে। শেষ পর্যন্ত বেঁচে থাকা সদস্যরা নাগ ফুল নিয়ে পালাতে শুরু করে, কিন্তু আহত শাও বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই জিংকে শেংয়ের হাতে তুলে দিয়ে নিজের বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে গুহা কেঁপে উঠলেও সাপটা বেঁচে যায়, আর অতিরিক্ত রক্তক্ষরণে শাও সেখানেই মারা যায়। এরপর সাপটা জিংয়ের দিকে ধেয়ে আসে, তখন শেং নাগফুল দেখিয়ে সাপটাকে নিজের দিকে টেনে নেয়। তারপর সাপটাকে বিভ্রান্ত করতে গোল গোল ঘোরাতে থাকে। একসময় সাপটা ভুল করে নিজের লেজেই কামড় বসায়। নিজের বিষে দুর্বল হয়ে পড়তেই শেং এক কোপে তার মাথা আলাদা করে দেয়। অবশেষে দুমুখ সাপের মৃত্যু হয়, আর বেঁচে থাকা ৩ জন সদস্য সেই অভিশপ্ত গুহা থেকে বেরিয়ে আসে। আর এখানেই শেষ হয় গল্প। এই রকম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, আর একটা লাইক করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।